সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বেগম জিয়ার মুক্তি, নেতাকর্মীদের গ্রেফতার ও সাজার প্রতিবাদে ২৬ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক বিএনপির। অনুমতি না থাকায় নয়াপল্টনে বিএনপিকে মিছিল করতে বাধা পুলিশের। নেতারা বলছেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও আদতে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগ বলছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিএনপি বিদেশ নির্ভর হয়ে পড়েছে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র নয়, বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত। এইসব নিয়ে আমাদের আজকের সম্পাদকেও আবারও সমাবেশ, আবারও মিছিল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ, সব স্কুল কলেজ 7 দিন ছুটি। যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি। 3 জেলায় হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। পুলিশি বাধায় পণ্ড বিএনপির মিছিল, বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার। অভিযোগ নেতাদের, গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি, বলছে আওয়ামী লীগ। শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার, দেশের জন্য বয়ে আনছে সুনাম। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী। জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নেই বাংলাদেশ শিশু হাসপাতালের, ঘাটতি পূরণে মনোযোগ না দিয়ে আগুনে হতাহত না থাকার আত্মতুষ্টিতে স্বাস্থ্যমন্ত্রী। এবং মহাসড়ক যেন মগের মুল্লুক, গতিসীমা মানতে চান না কেউই। প্রতিদিন প্রাণহানির পরও চলে পাল্লা। 3rd টার্মিনালে বাস চাপায় প্রকৌশলে নিহতের ঘটনায় চালক গ্রেফতার। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম, আবারও সমাবেশ, আবারও মিছিল। বিএনপি ২৬ এপ্রিল ঢাকায় সমাবেশ ডেকেছে নয়াপল্টন তাদের দলীয় কার্যালয়ের সামনে। এরই মধ্যে বিএনপি থেকে জানানো হয়েছে ২৬ এপ্রিল ঢাকায় সমাবেশ করতে চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এরই মধ্যে অবহিতকরণ চিঠি দিয়েছে তারা। অন্যদিকে আজকে বিএনপি একটি মিছিল করতে চেয়েছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে পুলিশ বাধা দিয়েছে অনুমতি না থাকার অজুহাতে। আওয়ামী লীগ বিএনপি আজকে পাল্টাপাল্টি কথা বলেছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বেশি আলোচনা করব। আজিজ ভাই, আবারও সমাবেশ, আবারও মিছিল, বলছি এই অর্থে বিএনপি সবশেষ ঢাকায় বড় সমাবেশ করেছিল গত বছরের 28শে অক্টোবর। তো এরপর থেকে বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতারা অনেকে গ্রেফতার হয়েছিলেন। যারা গ্রেফতার হয়েছিলেন শীর্ষ নেতাদের প্রায় সবাই এর মধ্যে জামিনে বের হয়ে এসেছেন। মির্জা ফখরুল বের হয়েছেন সবার শেষে গত 15ই ফেব্রুয়ারি। এর মধ্যে বিএনপি আপনার মুক্তিযুদ্ধ সমাবেশ করেছে একটি, কিন্তু বড় আকারের সমাবেশ ওই 28 অক্টোবর পর আর বিএনপি করেনি। এটি হতে যাচ্ছে। তো ওই সমাবেশটাতে ওই দিন ঢাকায় কী হয়েছিল সেটি সবারই জানা আমাদের। আর আজকে মিছিল করার চেষ্টা করেছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেটি পুলিশ বলছিল আমাদের অনুমতি না থাকার অজুহাতে পুলিশ মিছিলটি করতে দেয়নি। তো সব কিছু মিলে আবারও সমাবেশ ঘিরে একটা আলোচনা চলছে। এবারের সমাবেশটি তাহলে কীরকম হতে যাচ্ছে? এটা তো ভালো খবর, আবারও সমাবেশ, আবারও মিছিল। অর্থাৎ দেশে যদি গণতন্ত্র থাকে তাহলে তো সমাবেশ হবে, মিছিল হবে, এটাই স্বাভাবিক। সমাবেশ মিছিল না হওয়াটাই তো খারাপ কথা। তো এখন মুশকিল হতে যে সমাবেশটা হতে পারবে কিনা শান্তিপূর্ণভাবে, আর শান্তিপূর্ণভাবে সমাবেশটা হবে কিনা, করবে কিনা আর কি। এই অর্থ আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাবেশ হোক, এবং সমাবেশে এই পুলিশ অজুহাতে বাধা দিবে, এটা পুলিশি রাষ্ট্র না। পুলিশের ডিএমপি যে অ্যাক্ট আছে এবং পুলিশের সংবিধানের আইন আছে, আইনে আছে যে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করিবে। সমাবেশ এটা সংবিধানে আপনার সমাবেশ, সবার সমাবেশ নাগরিক অধিকার, রাষ্ট্র সংগঠনের অধিকার। সেখানে পুলিশ তার অনুমতি নেয় নাই, ডিএমপি অ্যাক্ট করেছে, বিএনপির সময়ই করেছে, আর একটা মিছিল করবে তাতে বাধা দিবে। আমি দেখলাম তো পুলিশ ধাওয়া করতেছে একটা শান্তিপূর্ণ সমাবেশে, অযথা বিশৃঙ্খলা তৈরি পুলিশ করলো। এটা তো গণতান্ত্রিক কালচারে ঠিক হলো না। পুলিশ তো ধৈর্য ধরবে। আমরাও তো মিছিল করেছি ছাত্র জীবনে, পুলিশকে তো এরকম সাথে সাথে বন্দুক উঁচানো, লাঠি চালানো এগুলো তো দেখি নেই। এটা কোন দেশে আসি? আমি তো আগে তো পুলিশ দেখছি যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 712। তখন মনে হয় ছোট ভাই বন্ধু, আসলে 712 112 না, 412 ভুল বলছি, 412। এখন তো দেখা যায় যে পুলিশের অনুমোদন এবং পুলিশের অনুকম্পা ছাড়া দেশে কিছুই যেন হয় না। পুলিশকে সারা বাংলাদেশে চাঁদাবাজির সুযোগ দিতে হবে,
পুলিশ খুন খারাপি যা কিছু আছে সব অপকর্মের সাথে জড়িত। পুলিশ আবার গণতান্ত্রিক পথেও অন্তরায় হয়ে দাঁড়ায়। এটা তো গণতান্ত্রিক। আমার বক্তব্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, বহুদলীয় গণতন্ত্র আমরা লালন করি। বিশেষ করে সাংবাদিক হিসাবে আপনি দেখেন দেশের উন্নয়ন কিন্তু গণতন্ত্রই একমাত্র পথ না। রাজতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, আধা গণতন্ত্র আছে, স্বৈরশাসক আছে, সেখানে উন্নয়ন হয়। কিন্তু গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের মিডিয়ার স্বাধীনতা থাকে না। যে দেশে যতটুকু গণতন্ত্র সে দেশের ততটুকু মিডিয়া স্বাধীনতা। সুতরাং আমরা সাংবাদিক হিসাবে এই দেশে বহুদলীয় গণতন্ত্র চাই। এই পরিবেশটা সব দলের রাখতে হবে, কারণ গণতন্ত্রে শুধুমাত্র সরকারি দলই একমাত্র নয়, ডান হাত আর বাম হাত, বিরোধী দল এবং সরকারি দল সবারই দায়িত্ব আছে। এবং এখানে গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে পুলিশ ব্যবহার করতে না হয়, এমন পরিস্থিতি তৈরি না হয়, সেই সুযোগটা সরকারি দল, সরকার এবং বিরোধী দল উভয়কেই রাখতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সুভাষ দা, আজিজ ভাই যে কথাটি বলছিলেন যে মিছিল যদি করতে চায় পুলিশ কেন বাধা দেবে, আজিজ ভাই দেখছিলেন গণমাধ্যমগুলোতে এসেছে। তো এখন আমি ব্যাপারটি এরকম করে বলতে চাই, ধরুন বিএনপিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল করতে চেয়েছিল, যে মিছিলটি পুলিশ বাধা দিয়েছে নিরাপত্তার অজুহাতে। কিন্তু আবার বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছে, সেখান থেকে তারা সম্মিলিতভাবে মিছিলটি করতে চেয়েছিল। তো যখন বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে পল্টন কার্যালয়ের সামনে আসে তখন কোনো নিরাপত্তার কারণ দেখলো না পুলিশ, কিন্তু যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছোট মিছিলগুলো একত্রিত হয়ে বড় মিছিল বের হওয়ার একটা উদ্যোগ নিলেন বিএনপি নেতারা, তখন সেটাকে নিরাপত্তার অজুহাতে পুলিশ থামিয়ে দিল। তো এখন এটি আসলেই কি গণতান্ত্রিক চর্চায় বাধা কিনা? এম এ আজিজ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। তার এই 5 মিনিটের বাক বিস্তারে, মানে গৌরচন্দ্রিকা থেকে উপসংহার, যদি আপনি বিষয়গুলো যদি সেডিমেন্ট করেন, কারণ উনি তো বিজ্ঞানের ছাত্র ছিলেন, পরে সাংবাদিকতা এসেছেন, পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন, তা আপনি দেখবেন ওই একই কথা, বহুদলীয় গণতন্ত্র। আর এটা শুনলেই আমার মাথার মধ্যে একটু ঘুরপাক খায়, কারণ আপনাদের এক দলে বিশ্বাসী না। বলুক সুভাষদা, বলুক। এই তো অকারণে চঞ্চল, প্রায় বলি না আমি, বয়স বাড়ছে কিন্তু অকারণে চঞ্চল। আপনি খেয়াল করে দেখবেন যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যখন বলে বহুদলীয় গণতন্ত্র, তখন ভয় লাগে আমার। কারণ এই বহুদলীয় গণতন্ত্র মানেই হচ্ছে যুদ্ধাপরাধীর দলকে সাথে নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার উদ্যোগ। সে কি ভয়াবহ পরিস্থিতি! এখন জিয়াউর রহমান থেকে শুরু করে একদম খালেদা জিয়া পর্যন্ত, কিংবা তারেক রহমান পর্যন্ত। অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের কথাটা শুনলেই আমার কিন্তু একটু ভয়ও হয় এবং মাথার মধ্যে একটু ঘুরপাক খেয়ে ওঠে। কিন্তু দাদা, বহুদলীয় গণতন্ত্র তো অনেক দল, কিন্তু যুদ্ধাপরাধী দল তো একটা। তো এই সেই একটা দলকে বাদ দিয়ে কি বহুদলীয় গণতন্ত্র হতে পারে না? না না, আমি বহুদলীয় গণতন্ত্র যে প্রচলিত কথা যে বলছেন, কারণ টার্গেট তো ওইটাই। তার মাথার মধ্যে তো ঘুরপাক খায়। তো যদিও ছাত্রলীগ করতেন এক সময়, মুক্তিযুদ্ধ করেছেন, ছাত্রলীগ না করলে মুক্তিযুদ্ধ করতেন কিনা, সে দার্শনিক উপলব্ধি আসতো কিনা, সেটাও আমার কাছে অনেক বড় প্রশ্ন। যাই হোক, এখন যেভাবে থাকুক না কেন, বহুদলীয় গণতন্ত্র, আপনি গণতন্ত্রের জন্য উপযোগী হয়েছেন? আপনি মানুষ হত্যা রাজনীতি করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন, এবং এটাকে আপনি যদি গণতন্ত্র বলেন, সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষ হতে দেবে না। এটা বাস্তবতা। আপনি খেয়াল করে দেখেন, 2004 সালে 11 ডিসেম্বর দৈনিক প্রথম আলোর এই প্রসঙ্গটা আমি প্রায় আনবার চেষ্টা করি, এবং আনি অন ডকুমেন্ট, পুরো লাল হরফ একটা বড় শিরোনাম ছিল, 50 লাখ মানুষের 1050 কিলোমিটারের মানববন্ধন আওয়ামী লীগের। এটি হচ্ছে গণতন্ত্রের লড়াই, এটাই হচ্ছে সংগ্রাম। আর খেয়াল করে দেখুন, 2001 সালের 1 অক্টোবর নির্বাচনের পর বিএনপি জামাত বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় যে বহুদলীয় গণতন্ত্রের যে নমুনা দেখিয়েছেন আজিজ ভাই, কিন্তু সেখানে এখন ঢেকুর তুলছেন। পুরো 3.5 বছর 23 বঙ্গবন্ধু এভিনিউতে কোনো মানুষ, কর্মী, নেতা কর্মী ঢুকতে দেয় নাই। 1 অক্টোবরের নির্বাচনের পর ওখানে নোংর খেলা খুলতে হয়েছিল, এবং সারা দেশে হাতুড়ি পিটিয়ে মানুষ হত্যা করা। আর এটা তো সেই রফুজা থেকে শুরু করে এই বাংলাদেশের যত ধর্মীয় সংখ্যালঘুর কন্যা, বধূ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ নেতা মানুষ যেভাবে নির্যাতিত হয়েছেন, সে কথা কি আবার নতুন করে বলবো? তাই গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্র বললেই তো আমার ওইগুলো মনে পড়ে, ওই জন্য ভয় লাগে আমার। বিএনপি কিন্তু আপনি তো বহুদল চান না? অবশ্যই চাই,
বহুদলীয় গণতন্ত্র চাই বলে 2008 সালে এইরকম ভূমিধস বিজয়ের পরে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো বিজয় মিছিল হবে না। কেন দিয়েছিলেন? কিন্তু কেন দিতে বাধ্য হয়েছিলেন? হয়েছিল একটা মানুষের ভিতরে ক্ষোভ ছিল। ওই যে আপনি অজুহাত শব্দ ব্যবহার করলেন না, দেখা গেল যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদের সর্বশান্ত করেছে, তাদের কিন্তু একটা ক্ষোভের জায়গা কিন্তু ছিলই। এবং সেই বিজয় মিছিলটা যদি বেতরখানা বাংলাদেশে, তাহলে বিএনপির নেতা কর্মীদের অবস্থা কিন্তু ত্রাই মধুসূদন হয়ে যেত। যে কারণে গণতন্ত্রের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা সেই কাজটি করেছিলেন এবং সেটা তিনি রক্ষা করেছেন। গণতন্ত্রের রক্ষা যদি করে থাকেন কেউ, সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন এটা বললেই আমি আওয়ামী লীগ হয়ে যাই, এটা বললেই আমি একপেশে হয়ে যাই। কিন্তু যখনই তারা বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমানের রাজনীতির কথা বলে, যিনি বলছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, যে মানুষ বলেছেন রাজনীতিবিদদের রাজনীতি আমি কঠিন করে দেব, সেই লোক গণতন্ত্রের কথা বলবেন এবং তার আদর্শ কথা বলবেন। কি আদর্শ ছিল? যদি প্রশ্ন করি একজনকে, কোনো ছাত্রকে, রাজনীতি বিজ্ঞানের ছাত্রকে কিংবা সাংবাদিকতার ছাত্র মাঝখানে বসে আছেন, প্রশ্ন করে যদি জিয়াউর রহমানের গণতন্ত্র মানে কি, কোথায় ছিল গণতন্ত্র? মুক্তিযোদ্ধাদের হত্যা করা, একের পর এক ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, ইন্ডিয়ানিটি আইন পাশ করা, খনি মোস্তাকের ইন্ডিয়ানিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা, জি দাদা ধন্যবাদ, যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করা, 11,000 যুদ্ধ দালালদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল বিচারের অপেক্ষায়, কোনো রকম কোনো রায় ছাড়া, কোর্টের রায় ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এই 11,000-এর মধ্যে একজন ছিলেন ঠাকুরগাঁয়ের একজন শান্তি কমিটির চেয়ারম্যান। তার সন্তান এবং তার আশপাশের মানুষগুলো এখন বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন। জি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। কাজল ভাই, শিরোনাম হচ্ছে আবার সমাবেশ, আবারও সমাবেশ, আবারও মিছিল। তো এই জায়গা থেকে আজিজ ভাই শুরুর দিকে একটা কথা বলছিলেন, দুইটি কথা আজিজ ভাই বলছিলেন। এক, আজিজ ভাই বলছিলেন যে শান্তিপূর্ণ হতে পারবে কিনা, আবার বলছিলেন যে শান্তিপূর্ণ করবে কিনা, মানে শান্তিপূর্ণ হতে পারবে কিনা আর শান্তিপূর্ণ করবে কিনা। তো এই জায়গাটাতে দুইটা জায়গাতে আজিজ ভাই ইঙ্গিত করেছেন, আপনার একটু বিশ্লেষণ। মানে পরেরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি সেটা বলতে চাচ্ছিলাম, আমিও লক্ষ্য করেছি। ওই একটা কথা আছে না যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় লাগে। ওই 26, 28 এগুলি মনে হলে না, ও সমাবেশের কথা মনে হলে কিন্তু ওই 28শে অক্টোবরের কথা চলে আসে। 28শে অক্টোবর নিয়ে যে যাই বলুক, 28শে অক্টোবরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়েও তো একটা বড়সড় প্রশ্ন আসে। যখন ছোটোখাটো হামলাগুলি হচ্ছে, যেটা পরে বড় হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের রোলটা তখন কী ছিল? আজিজ ভাই কিন্তু তার এই দীর্ঘ বক্তব্যে একটা কথা খুব অল্প সময়ের মধ্যে এমনভাবে বলেছে যেটা যাতে সবাই না শুনে, যে ডিএমপি একটা কিন্তু বিএনপি করেছিল। আজিজ ভাই সত্যের খাতিরে এটা বলেছে, কিন্তু এমনভাবে বলেছে যে বাক বিস্তারের ফলে ওই বাক্যটা চাপা পড়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে একটা বিএনপি করেছিল, সেই একটার মাসুলি কিন্তু বিএনপি দিচ্ছে, তাই না? আপনি দেখেন এই যে 75-এর কালাকানুন, খুবই 74-এর বিশেষ ক্ষমতা, খুবই কালাকানুন। এত আওয়ামী লীগের পরে 22 বছর বা 21 বছর তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, এটা কেউ বাদ দিয়েছে? সবাই কিন্তু এটার কোট অ্যান্ড কোট ইস্তেমালি করেছে। এখন যেই অ্যাক্ট বিএনপি করেছে, ডিএমপি অ্যাক্ট কিন্তু আগে ছিল না, বিএনপি করেছে, সেটার মাসুল তারা দিচ্ছে। এবং এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু মিছিলের আগে পারমিশন লাগবে, এই অ্যাক্ট অনুযায়ী সমাবেশের আগে পারমিশন লাগবে। এখন আজিজ ভাইরা এবং এটার খুব বিরুদ্ধে। তো যখন একটা করে তখন কিন্তু খুব সানন্দে এটা করছিল, কারণ ওই যে দাদা এক লাইন বলেছে যে আমরা সব ভুলে গেছি যে 23 বঙ্গবন্ধুর এমনের চারিপাশে কাঁটা তারের বেড়া দেওয়া ছিল, তাই না? নয়াপল্টনে কিন্তু কাঁটা তারের বেড়া হয়নি। 28 পরে নিজেরা তালার চাবি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে, আমার একটা অবস্থা হয়েছে। আমি যেটা মনে করি, আমি আজিজ ভাইয়ের সঙ্গে একমত যে বহুদল মানে গণতন্ত্রে সভা সমাবেশ মিছিল থাকবে, সভা সমাবেশ করার অধিকার সবার আছে। কিন্তু বিএনপির যে সভা সমাবেশ যে অতীত অভিজ্ঞতা, এটা তো খুব সুখকর না। কাজেই আর পারমিশন নেওয়ার ব্যাপারটা যেহেতু তারাই করেছে, এখন নিজে যে আইন করেছে, নিজে যদি সেটা না মানে, তাহলে তো বলতে হবে যে এটা কেমন একটা দ্বিচারিতাই বলবো আমি, তাই না? এখানে আপনি বলবেন আর একটু ছোট্ট একটা বিষয়, আপনি যদি বলছিলেন যে বিএনপি 28 অক্টোবর নিজেরাই তালা মেরে চলে গিয়েছে, এখন এটার মানে দুটা ভার্সন আছে। একটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে বিএনপি নিজেরাই তালা লাগিয়ে চলে গেছেন। না, এটা আমি বলছি যে সরকারি পক্ষ থেকে বলা হয় যে বিএনপি নিজেরা তালা মেরে চলে গেছেন। আমার বিএনপি দাবি করে যে সরকার তাদের কি বলে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। তো এখন
দুইটার মধ্যে সত্যটা কি আসলে আমাদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব। বিএনপি অফিসের কেয়ারটেকার মানে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছে চাবি কোথায় গেছে, কিভাবে গেছে। হ্যাঁ, এটা কিন্তু বলে, এবং পরে তারাই খুলেছে। আমি যেটা বলতে চাই, হ্যাঁ, গণতন্ত্রের সভা সমাবেশ মিছিল হবে, তো যেই আইনটা আমি করে এসেছি সেটা আমি যদি প্রতিপালন না করি এটা তো দ্বিচারিতা, তাই না? আরেকটা কথা যেটা হচ্ছে যে বিএনপি, যে আজকে একটা জাতীয় দৈনিকে দেখলাম বিএনপি বিভিন্ন কর্মসূচির কথা চিন্তা করছে। যেমন একটা হচ্ছে তাদের ভাষায় যে নির্বাচন বর্জনকারী 64 দলকে নিয়ে তারা গোল টেবিল করবে। আই মিন ডাউট যে 64 দলের নাম বিএনপির কোনো কেন্দ্রীয় নেতাকে যদি জিজ্ঞেস করা হয়, যদি বলতে পারে 64 দলের নাম, আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে প্রিপারেশন ছাড়া আপনি জিজ্ঞেস করবেন যে 64 দলের নাম বলতে পারে কিনা। আরেকটা হচ্ছে বিদেশিদের নিয়ে তারা, বিদেশি কূটনীতিক ইত্যাদি নিয়ে তারা সেমিনার করবে। তো বিএনপির সভা মানে সমাবেশ, সেমিনার, তারপরে আপনার যে লিফলেট কর্মসূচিগুলি শান্তিপূর্ণ কর্মসূচি, আমি অ্যাপ্রিসিয়েট করি। এইসব কর্মসূচির মাধ্যমে গণসম্পৃক্তি কতটা হয়, এবং একটা সরকারকে পতন ঘটানোর জন্য বা যে কোনো বিপ্লবের জন্য তো একটা গণসম্পৃক্তি দরকার। এই কর্মসূচিতে গণসম্পৃক্তি কতটা হবে সেটা নিয়ে তো একটা সন্দেহের দোলাচল থাকেই। তারপরে আমি আশা করব বিএনপি একটা বড় দল, দীর্ঘদিন ক্ষমতা ছিল, তারা গণতন্ত্রের চর্চায় ফিরুক। ওই যে ইলেকশনের আগে গোলাপবাগে ট্রেনে আগুন দেওয়ার মতো এসব ঘটনা না ঘটুক, নিয়মতান্ত্রিক আন্দোলন করুক। কিন্তু ওই যে চুন খেয়ে মুখ পড়ার পরে দই দেখলে ভয়ের ব্যাপারটা তো অজান্তে থেকেই যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজিজ ভাই, ডিএমপি অ্যাক্ট নিয়ে এখন আপনি বলবেন যে ডিএমপি অ্যাক্ট তাহলে আমাদের সুভাষদা বলছেন, কাজল ভাই বলছেন যে বিএনপি কি তাহলে ডিএমপি অ্যাক্ট নিয়ে নিজেদের ফাঁদেই পড়লো। এবং আরেকটি বিষয়, এবারের মানে 26 তারিখে যে সমাবেশটি করতে চাইছে বিএনপি, এটির একটু ভাষাটি দেখুন। সেটি হচ্ছে যে বিএনপি এর আগে পর্যন্ত, অর্থাৎ 28 অক্টোবর পর্যন্ত বিএনপি যতগুলো সমাবেশ করেছে, বিএনপি কিন্তু অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছেন, এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি কিংবা অন্য কোনো নেতারা চিঠিটি নিয়ে গেছেন, গণমাধ্যমে কথা বলেছেন। আর এবার বিএনপি বলছে যে অবহিতকরণ চিঠি, তার মানে হচ্ছে তারা অনুমতি চাচ্ছেন না, তারা শুধুমাত্র ডিএমপিকে অবহিত করছেন। তো আলোচনাটা যখন ডিএমপি অ্যাক্ট নিয়ে হবে, দুটি বিষয় মাথায় নিয়ে আপনি করবেন। না, এটা আমি আগেও বলেছি, আওয়ামী লীগে এরকম বহু ব্লান্ডার, যেমন এখনও ডিজিটাল নিরাপত্তা আইন সিকিউরিটি আছে, 74 সালের অ্যাক্ট আছে। আওয়ামী লীগও আইন করছে, ফাঁদে তারাও পড়ে। বিএনপিও অনেক আইন করেছে, তার ফাঁদে বিএনপি পড়ে। দুইটা রাজনৈতিক দল আইন করার সময় পছন্দ করে, অর্থাৎ নিবর্তনমূলক আইন, এই আইনে যে তারাও একবার ফাঁদে পড়বে, আওয়ামী লীগ বিএনপি কেউ এটা অনুমান করে না। এবং আইন করার সময় যে মাদার ল কনস্টিটিউশন, সেখানে অনুসরণ করে না। আবার জাতীয় সংঘের অনেকগুলো মানে মানবাধিকার, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র টত্র অনেক জায়গায় স্বাক্ষর করছে বাংলাদেশ, সেখানেও খেয়াল রাখে না। সুতরাং এই যে মিছিল করা, মিটিং করা, নিরপেক্ষ নির্বাচন করা, এটা সার্বজনীন জাতিসংঘের সার্বজনীন নিরাপত্তা কমিশন ইয়েতে 21 ধারায় আছে। হ্যাঁ, কিন্তু এটা মানে না, আমাদের দেশে মানে না। এখন পুলিশ ডিএমপি অ্যাক্ট দিয়ে আপনার মাদার ল কনস্টিটিউশন মানেন না, সার্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘের মানেন না, তো ওন আইন তো বলাই আছে যে মানবাধিকারের ইয়ের সাথে যে আইন সাংঘর্ষিক সে আইন অবৈধ। এইখানে আজিজ ভাই আমি ছোট্ট একটা কথা আপনার সঙ্গে বলতে চাই। ধরুন ডিএমপি অ্যাক্টের 30 ধারায় তো হচ্ছে মেট্রোপলিটন এলাকায় সমাবেশ করতে গেলে অনুমতি লাগবে ডিএমপির। তো এটি ধরুন একটি বিষয়। আপনি যেটি বলছেন মাদার ল, সংবিধান, তো সংবিধান যেরকম আপনাকে সভা সমাবেশ করার অধিকার দিয়েছে, পাশাপাশি নাগরিক অধিকার খর্ব করা যাবে না এই কথাটাও বলেছে। তো এখন আপনি যদি সমাবেশ করতে গিয়ে নাগরিক অধিকার খর্ব করেন, নাগরিক অধিকার এইভাবে বলে নাই। জি, কথা বলছে যে ধরেন দেশের নিরাপত্তা, সামরিক আইন, অন্যের স্বাধীনতা, এই ভাষায় অন্যের স্বাধীনতা, নাগরিক অধিকার, এখন স্বাধীনতা তো ডিফাইন করতে হবে। এখন ধরেন আমাদের দেশের যে অবস্থা, অর্থাৎ ঢাকা শহরের যে অবস্থা, আপনি যে কোনো 15 জনের মিছিল বেরোলেই কারো স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা কিন্তু ব্যাঘাত ঘটবেই। সুতরাং আপনি তো এই আওয়ামী লীগ, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা ক্ষমতায় ছিল, কেউ তো একটা মিটিং করার জায়গা রাখে নাই, বড় বন্ধ করছে। আমরা তো সারা জীবন শুনছি যে পল্টন ছিল মিটিং করার জায়গা, সেখানে তো দোকানপাট বইটা ব্যবসা করে খাইছে। হ্যাঁ, তো কোনো জায়গায় তো মিটিং করে, ঢাকা শহরে কোনো মিটিং করার জায়গা নাই। আপনার গণতান্ত্রিক চর্চাটা কেমনে হবে? মিটিং করার জায়গা নাই, আজিজ ভাই এটার সঙ্গে একমত হয়ে বলছে। এবং আপনি যদি বলছেন 15 জন বেরোলে ব্যাঘাত ঘটবেই,
এই ব্যাঘাত ঘটবে জায়গাটাতেই, যেন ব্যাঘাতটি না ঘটে, কোন রাস্তা দিয়ে যাবেন বা কোন জায়গায় কতক্ষণ অবস্থান করবেন সমাবেশ করতে গিয়ে, এই বিষয়গুলোই পুলিশকে অবহিত করা, যেন পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে পারে। ব্যাপারটা এরকমই হচ্ছে। গুলশান 1 নম্বরে একটা স্কুল আছে, জি, স্কুল রাস্তার ধারে দিছে। কে দিছে? গভর্নমেন্ট দিছে। এক সার্জেন্ট এসে আমার গাড়ির সামনে দাঁড়ায় গেল, বাচ্চা নেব, নাতি নেব না, উঠাবো গাড়িতে, আটকাই দিছে। তখন বাধ্য হয়ে আমাকে তার সাথে যুক্তি দিতে হইলো যে আপনার মিস্টার রমক বুকের নাম লেখা থাকে, আপনি সরকারি চাকরিজীবী না? যে হ্যাঁ। সরকার এই অনুমতি দিল, এখানে গাড়ি ঘোড়া যাওয়ার জায়গা আছে কি আছে না দেখে দিল না কেন? দায় তো আপনারও আছে নাগরিক হিসাবে। তখন আমার দায়, আমি নাতিকে তো ফেলাইতে হয়ে যাবো না, আমি নিবই এটা। আপনি আমার গাড়ির সামনে মোটরসাইকেল কেন এসে আটকাই দিলেন বলেন আপনি? যাই হোক, তারপর আরো তর্ক হয়েছে, সে ফাইনও করে নাই, ছেড়ে দিছে, সেটা ভিন্ন কথা। এখন ওই তর্কে গেলে এটার তো বেসুমার যুক্তি আছে, পক্ষে বিপক্ষে। আমার বক্তব্য হচ্ছে যে এই পরিস্থিতিটা তৈরি তো সব রাজনৈতিক দল তৈরি করেছে। অর্থাৎ মিটিং করার ভেন্যু রেখে কয় আমরা গণতন্ত্র করব, মিটিং করার ভেন্যু নাই, যা ছিল তাও বন্ধ করে দিছে। আবার যা আছে তাও অনেকেই আবার নিতে চায় না, এখানে না ওখানে। না, যা আছে এখানে কোথায় আছে বলেন? যেমন সরার দিতে বিএনপি করতে চায় নাই, হ্যাঁ, বিএনপি সরার দিতে করতে চায় না, আবার অনেক সময় বিএনপি পরিকল্পনা করতে চায় না। তখনকার সিচুয়েশন অন্য। সরারদি উদ্যানে তখন যে পরিস্থিতি ছিল, রাজনৈতিক পরিস্থিতি, ওখানে তো ঢোকার জায়গা তো হইলো 2টা সুড়ঙ্গ। সুড়ঙ্গতে ঢোকা তখন তো পাইলেই বিএনপি পিটাই, তো এর ভিতরে কি খোয়ারের ভিতরে ঢুকাতে চায়? আইজ ভাই, এই যে পল্টন ময়দানে যে নষ্ট হয়েছে, কোন আমলে এটা শুরু হয়েছে? এগুলো করেন না, উত্তম না, এটা বিএনপির আমলের দোকান তুলছে, আওয়ামী লীগের আমলের দোকান তুলছে। সরি, ভুল কইছে, আওয়ামী লীগ ওটাকে পল্টনে আওয়ামী লীগ ব্যবসা করছে, এটা করেন না আপনি। আওয়ামী লীগ পল্টনটা পুরো দোকান দিছে আওয়ামী লীগ, হকি স্টেডিয়াম করছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, এটা করেন না আপনি। বিএনপি খুঁজে সেই 20 বছরের আগে দেশ ছিল না, ওগুলো করতে পারেন না। অপতথ্য দেন, ওটা দিয়ে বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওখানে ওর দেশ না, ওটা 75 সালের আগ পর্যন্ত দেশ ছিল না। অতীত টাইনেন না, সামনের দিকে, সামনের দিকে। আপনি তো নিজের গায়ে লাগলেই তো আপনার তো গায়ে, আপনি তো টাইন নিয়ে খালি বিএনপি দেখবেন, আর কিছু দেখবেন। আমি যেটা সত্য সেটা বলছি। কোন আমলে? কাজল ভাই, একটু সুভাষ থেকে শুনি। সুভাষ দা, আপনি কি বলতে চাচ্ছেন? মানে উত্তেজনার পরিস্থিতিতে তো ঠান্ডা মাথায় কথা বলা দরকার, তাই তো? আমি তো সেই হেমন্ত মুখোপাধ্যায়ের সে বিখ্যাত গানের কলি আবারও বলতে ইচ্ছে করছে, তোমার মুখের পানে চাইলে আমি কিছুই শুনি না, তুমি কি যে বলো বুঝি না। আজিজ ভাইয়ের কথা আমি কিছুই বুঝি না। এই যে শেরে বাংলা নগর, 1981 সালের 17ই মে তেজগাঁ বিমানবন্দর থেকে শেরে বাংলা নগরে এখন যে বিজয় সরণির যে রাস্তাটি, সেই রাস্তা পর্যন্ত আসতে কয়েক ঘন্টা সময় লেগেছিল, মাত্র এটুক রাস্তায়। এবং কত বড় চওড়া জায়গা ছিল, মাঝখানে এই ডিভাইডার কে দিয়েছে? আজিজ ভাই কি দেখে বলবেন যে কারা দিয়েছিল? বিএনপির সমাবেশ সারা জীবন দেখেছি গোলাপশাহ মাজারের উল্টো দিকে, তখন তো গোলাপশাহ মাজার আরো বড় ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ এসে এটাকে আরো ছোট করে ফেলেছেন। গোলাপশাহ মাজারের উল্টো দিকে জাতীয় গ্রন্থকেন্দ্রের দোতলায় একটা বারান্দা মতো, একটা বড় বারান্দা আছে। এই বারান্দাতে বিএনপির সব বড় সমাবেশগুলো হতো। ওখানে বেগম খালেদা জিয়া বসতেন, ওবায়দুর রহমান বসতেন, তানভীর আহমেদ সিদ্দিকীরা বসতেন। এই তো ছিল বিএনপি, আমাদের চোখের সামনে দেখা বিএনপি। তো কতজন লোক ধরে ওখানে গোলাপশাহ মাজারে? ওখান থেকে আমি ধরে নিলাম বর্তমান সিটি কর্পোরেশনের যে রাস্তাটি, ওটা পুরো একদম ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে বাধা বন্ধ আসলো, ধরে নিলাম কয় লক্ষ লোকে, কয় কোটি লোকের সমাবেশ করতে পারত। আর আওয়ামী লীগের সমস্ত সমাবেশ হয়েছে কিন্তু শেরে বাংলা নগরে। ওই শেরে বাংলা নগরে সমাবেশ পরিপূর্ণ হতে কম করে হলো 8 থেকে 10 লক্ষ মানুষ লাগতো। তা মানুষের সমাবেশ দেখাচ্ছে, যে গণতন্ত্রের সমাবেশ দেখাচ্ছে বিএনপি, যে সমাবেশ করার জায়গা নাই। এই যে বাংলাদেশের যে কথাগুলো যে বলেন, এই কথাগুলো তো আসলে তো ওই যে মাথার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, আবার ওই হঠাৎ করে কিছু তথ্য বেরিয়ে আসে যে বিএনপি আসলেই সমাবেশ শান্তিপূর্ণ করতে চায় কিনা। বেগম খালেদা জিয়া যখন বিরোধী দলের নেতা, তিনি যুদ্ধ অপরাধীদের দলেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে রোড মার্চ করেছেন না, সমাবেশ করেছেন না। আওয়ামী লীগের
সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সহায়তা করেছে না? সেই জায়গায় বক্তৃতা দিয়ে দিয়ে শরদ্দি উদ্যান সহ সব জায়গায় বলেছে না? মঞ্চের আশেপাশে সব যুদ্ধাপরাধী দলের সদস্যরা, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দল জায়গা পেয়েছিল তখন। ওই সময় তো আপনার ফেনীতে বেগম জিয়ার বহল আক্রান্ত হয়েছিল। আপনি যখনকার কথা বলছেন, বেগম জিয়া প্রধান বিরোধী নেতা থাকা অবস্থায়। আমি আপনাকে একটা কথা বলি, এই যে বহরে আক্রমণ করার এই যে সাংবাদিকতার যে ব্যাখ্যাগুলো, এটা কোনো বড় এক পেশে। আপনি লালদিঘির ময়দানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ট্রাকের ওপরে গুলি বর্ষণ এবং শ্রমিক লীগের একটি সদস্য সেই গুলি বুকের মধ্যে ধারণ করে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছিলেন। কত মানুষকে হত্যা করা হয়েছে, ওটাই হচ্ছে টার্গেটেড। 21 আগস্টে গ্রেনেড হামলা, টার্গেট কিলিং এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এগুলো তারা করেছেন। হামলা তো সাতক্ষীরা হইলো, অনেক জায়গায় তো। আপনি 2001 সালে 1 অক্টোবরের পর বঙ্গবন্ধু কন্যা এই নির্যাতিত নিপীড়িত মানুষকে দেখতে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন। প্রথম গেছিলেন দক্ষিণাঞ্চলের সফরে, কারণ ওখানেই তো মানুষ হত্যা বেশি হয়েছে। কলারোয়, হ্যাঁ হয়েছে না? জি। তা সেখানে হামলা করেছে কার গাড়িতে? না, হামলা এইভাবে দেখতে পারি কিনা? না, সে হামলা আপনি যদি এইভাবে ব্যাখ্যা করেন তাহলে কিন্তু ব্যাখ্যা সামনে মুসলমান তো শিকারই করে। আরে হ্যালো, ড্যামরা যখন যাইতে নিচে শিকার করে না, শিকারই তো করে। এই জন্য বলো তোমার মুখের আবার আপনি একটা ভুল তো ড্যামরা না, এটা হচ্ছে কাঁচপুরে আপনার একটা প্রবলেম হলো আপনার তথ্যগুলি ঠিক মতো দেন না। ওই জামাতও যা বিএনপি ওই তো, এই জন্য তো বলে তোমার মুখের জামাত নিয়ে যখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন তখন ঠিক হয় নাই? না, করেনি, করে নাই, না না, সরকার হয় না। বহু তথ্য দিবেন। বিএনপির গোলাম আজমের তথ্য হলো কেয়ারটেকার, সেইটা ছিনতাই করে আওয়ামী লীগ মানে জামাতকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে। আওয়ামী লীগ কি জামাতকে নিয়ে করেছে নাকি? জামাতের আন্দোলন জামাত করেছে, বিএনপি আওয়ামী লীগের যুগপৎ আন্দোলন করেছে। কোন যুগপৎ? যুগপৎ আন্দোলন করেছে। এত বড় জ্ঞানী মানুষের সাথে কথা বলা মুশকিল হয়, আর অধিকারী মানুষের কথা বলা থাকে না। আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগ করেছে, জামাতেরটা জামাত করেছে। আরে ভাই, ইংরেজি পত্রিকা এখন তাই ইংরেজি পত্রিকা সাংবাদিকতা করেছেন। আমার মতন মূর্খ মানে আধা জ্ঞানী মানুষটা কিন্তু। আমি আপনাকে খোলামেলা বলি, যুগপৎ শব্দের অর্থ কি আজ ব্যাখ্যা দিই আজকে। আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে 14 দল, পরবর্তী 15 দল, পরবর্তীতে 8 দল এটা নিয়ে কর্মসূচি চালিয়ে গেছে। আর একজন যদি ওই কর্মসূচি অনুসরণ করে যাতে উঠতে চায় কিংবা গণতান্ত্রিক কাঠামোতে দেখাতে চায়, ওই যে আপনার অজুহাত শব্দটি এখানে ব্যবহৃত হতে পারে, সেটা হতে পারে। আপনি সেখানে হঠাৎ করে বলে দিলেন যুগপৎ আন্দোলন, তার মানে কি বিএনপি যে আজকে জ্বালাও পোড়াও করেছে, যুগপৎভাবে জ্বালাও পোড়াও করেছে, অথবা আজ দাদা আমরা ইসলাম যা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, যুগপৎ করেছে। অথবা আমরা ব্যাপারটাকে এইভাবে করে বলতে পারি, যেমন ধরুন এবারে অর্থাৎ এই দ্বাদশ নির্বাচনের আগে বিএনপি সহ বিএনপির সঙ্গে আরো কিছু রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু আবার সিপিবি সহ অন্য যেসব রাজনৈতিক দল তারা আন্দোলন করেছে। কিন্তু জামাতের আর আওয়ামী লীগের ব্যাপারটা তখন এরকমই ছিল, সিপিবি কিংবা বাম জোটগুলো কিন্তু কোনোভাবেই বিএনপির যুগপদেও ছিল না, বিএনপির জোটেও ছিল না। ওইটাও ঠিক তাই, ওই সময়ের ব্যাপারটা জামাতও ছিল না, জামাতও তার মতো করছে। না না, আপনি যখন উদাহরণটা ওই সময়টা দিচ্ছেন তখন এইটা কারণটা হচ্ছে, শোনেন, লোকাল গভর্নমেন্টে জামাত যেই উইথড্র করছে এখন ব্যথা শুরু হয়েছে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত অবৈধ। অবৈধ কেমনে হলো? অবৈধ বলেনি, বলেছে জামাতের যেহেতু নিবন্ধন নেই, তারা জামাতের বলছে জামাতের নিবন্ধন নাই, সেটা অবৈধ, এই কথা বলছে, বার করেন। অবৈধ বলেন, জামাতের যেহেতু নিবন্ধন নাই তারা কিভাবে রাজনীতি করবে এটা বলেছে, অবৈধ বলছে। জি রাজল ভাই, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে 5 সেকেন্ডে বলি, এই যে কথাগুলো যখন বলে না, এটার মধ্যে একটা মতলব থাকে। মতলবের কারণে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় নিয়ে আসা, কারণ যেহেতু বিএনপি মেয়াদোত্তীর্ণ একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সে কারণে ওটাকে একটা বাঁচিয়ে রাখা, জাবিয়ে রাখা। আর তো দত্তর ঘাড়ে বড় নিয়েছেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, কেউ যদি বিএনপিকে বাঁচিয়ে রাখতে চায় বা কেউ যদি বিএনপির পক্ষে কথা বলে, সেটার মধ্যে আপনি মতলব দেখছেন কেন? না না, তার কথার বাক্য আমরা বলবো কি, আওয়ামী লীগের লোকরাই তো বলে বিএনপি ছাড়া কথা বলারই সুযোগ নেই। কারণে বাক্য নিহিত যে শব্দগুলো তার মধ্যে একটা মতলব থাকে। আপনি গণতন্ত্র বলতেছেন, আবার বহুদলীয় গণতন্ত্র। আরে শ্রীকান্তের কি বলেছিল, নতুন দা কি খুঁজছে শ্রীকান্তের গায়েটা কি রে, বলে র্যাপার।
র্যাপারের কি সেরে তেলের গন্ধে ভূত পালায় পেতে দে বসি বিএনপির বহুদলীয় গণতন্ত্র। কাজল ভাই আমি যেটা বলতে ব্যাপারে চাচ্ছিলাম কি আপনাকে সেটি হচ্ছে ধরুন আজিজ ভাইকে বলেছেন ধরুন বিএনপি আগে অনুমতি চেয়েছে চিঠি দিত, এবার বিএনপি বলছে যে অবহিতকরণ, অর্থাৎ ব্যাপারটি কি দাঁড়ায় তাহলে তারা শুধুমাত্র আমরা জানাচ্ছি আপনাদের অনুমতি তোয়াক্কা করছি এরকম দাঁড়ায়, এটার মধ্যে কোন তাৎপর্য দেখেন কিনা আপনি? তাৎপর্য হলো বিএনপি তো নিজের মানে নিজে যেটা করছে সেটা এখন মানতে চাচ্ছে না, এটাই তো বাস্তবতা। এবং ওই অবহিতকরণ পরে অনুমতিকরণেও যাবে, কারণ অবহিতকরণ করে যদি তারা কিছু করতে যায় না চাইলে পুলিশ উইল গো টেক ইট অন কোর্স। এবং বিএনপির এখন যেটা মানে আজকে ওই একটা জাতীয় দৈনিকের ইয়েটা পড়ছিলাম, আমার কেন জানি মনে হয় বিএনপি এখন চাচ্ছে যে কোনোভাবে একটা কিছু করে তার বিদেশি মিত্রদের বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের দেখানো যায় যে দেখো আমরা কত বেকায়দায় আছি। আইন ভেঙে, কারণ বিএনপি নিজের গড়া আইন ভেঙে কিছু করতে গেলে নেচারি পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, তখন তারা তাদের ওই সোকল্ড মিত্রদের দেখাতে পারবে আমরা কতটা নির্যাতনের মধ্যে আছি। কিন্তু আমার মনে হয় যে এইসব কৌশল অনেক পুরনো হয়ে গেছে, তাই না? কাজেই বিএনপিকে আলটিমেটলি যদি সমাবেশ করতেই হয়, বিএনপি মিনিট তারা তাদের অনুমতি নেবে। এবং আমার মনে হয় এবার যদি অনুমতি দেওয়া হয়, আমি জানি না পুলিশ দেবে কিনা, আমার মতে দেওয়া উচিত। যদি দেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থাটা যাতে পুলিশি পক্ষ থেকে নেওয়া হয়, কারণ বিএনপির নেতৃত্ব যে নিরাপত্তার দায়িত্ব নেবে না সেটা তো 28শে অক্টোবরই প্রমাণ হয়েছে। 28শে অক্টোবরের ঘটনার পরেরটা যদি আপনি দেখেন, ওই যে কি জানি বলে আপনার আমেরিকান প্রেসিডেন্টের দূত ইত্যাদি মিলিয়ে যদি আমি নামটা ভুলে গেছি, তাহলে বুঝতে হবে যে মতলব কিন্তু বহুমুখী ছিল। এবার কর্মসূচি যদি দেওয়া হয় দায়িত্বটা সরকারের এবং পুলিশের, সেগুলি মেনটেন করা। জি, আজিজ ভাই কি বলতে চাইছিলেন আপনি এবার বলুন। না আমার তো বলা প্রশ্ন করেন বলি। সুভাষদার কথা জানেন আপনি কি বলতে চাইছিলেন? না সুভাষদার কথা বলতেছিলাম যে সুভাষদারা সবসময় আবার বহু বচন আপনার একই কাজ করে যে দেশ একটা অংশ দেশ আর একটা অংশ দেশ না, ওই অংশে আলোচনার কিছু নাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ফাইট করেছে, এক ব্যক্তি এক ভোট, তার জন্য জীবনও দিছে 30 লক্ষ লোক। সেই আওয়ামী লীগ এখন মিটিং করতে দেয় না। আইন থাকলে আইন বাতিল করবে, মিটিং করতে দেয়নি কোথায়? পুলিশের অনুমতি লাগবে, কারণ কি এটা কি পুলিশের এটা পুলিশের এটা আইন কিসের? মাদার লতে যেটা আছে সেটা আইন অবৈধ, আইন অবৈধ। আমি তো বললাম তো এটা আইন অবৈধ, বিশেষ ক্ষমতা আইন কেউ বলে না কেন যে এটা অবৈধ? আমরা তো বলি 1974 সালের যে সংবাদপত্র এমপ্লয়ি অ্যাক্ট, এটা আমরা রিভাইভাল। না না, বিএনপি কেন বলে না যে ডিএমপি একটা অবৈধ, আমরা করছি এটা ভুল করছি, বলুক বিএনপি। আচ্ছা, আমি বলতে চাইছি আজিজ ভাই, ধরুন আপনার কথা স্পিরিটটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেই জায়গাতে আমি বলছি ধরুন আপনি যে স্পিরিটে বলছেন সেটার সঙ্গে একমত হয়ে বলছি বিএনপি সমাবেশ করতে গেলে অনুমতি নিচ্ছে তো, চিঠি ডিএমপিকে দিচ্ছে তো। আজকে হঠাৎ করে নয়াপল্টন কার্যালয়ের সামনে যখন তারা মিছিল করতে চাইলো, তা আপনি যখন প্র্যাকটিসটা করে আসছেন আগে চিঠি দিয়ে তারপর আমি করছি, তো এখন হঠাৎ করে যখন করতে চাইবেন তখন আপনি তো অনুমতির অজুহাত তো তুলবেই। ব্যাপারটা কি দাঁড়ালো না? না, ব্যাপার এটাতে আপনার কথায় তো যুক্তি আছে। আগে অনুমতি চাইলে পরে অনুমতি চাইবে না কেন, এটা তো যুক্তি আছেই। তা আমার কথা হচ্ছে যেটা, যেহেতু তারা এই প্র্যাকটিস করছে, ভবিষ্যতে সেই প্র্যাকটিস করা উচিত। এখন অবহিত করবে কেন? তাহলে বিপ্লব করে ফেলুক, গণবিপ্লব করে ফেলুক। আমি কোনো পুলিশ মানি না, কোনো আইন মানি না, আন্দোলন করে গণ আন্দোলন করে সরকার হটায় দিক, হটায় দিয়ে তারপরে গণতান্ত্রিক আচরণের জন্য যা যা আইন বাধা আছে সব বাতিল করে দিক, সমস্যা কি? বাতিল করে দিক। কিন্তু যতক্ষণ যে আইনটা আমি প্র্যাকটিস করব সেটা আমি কোনো সময় করব কোনো সময় করব না, তাহলে তো হবে না, তাহলে তো সমস্যা তৈরি হবেই। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই দেশে তো পুলিশের অনুমতি নিয়ে রাজনীতি হয় নাই। এই পুলিশি অনুমতি এটা চালু হয়েছে এবং এখন পুলিশকে সরকার ব্যবহার করতেছে পুরা। পুলিশ নিজের থেকে পারে না, পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবং আমি তাও বলছি যে পুলিশের যে ডিএমপি অ্যাক্ট মাদার লর সাথে কন্ট্রাডিক্টরি, এটা তো আপনি বারবারই বলছেন। কিন্তু আজিজ ভাই আমি বলতে চাই, আপনি বলছেন যে এই দেশে তো পুলিশকে অনুমতি নিয়ে রাজনীতি হয়নি, তো এখন হচ্ছে যে ট্র্যাপটা আপনি করেছিলেন, আপনি মানে আমি বলতে বোঝাচ্ছি বিএনপিকে, যেটা কাজল ভাইও বারবার বলার চেষ্টা করছিলেন, এখন তো আপনি সেই ট্র্যাপেই পড়ে গেছেন। সেই ট্র্যাপকে এখন আপনি বিষয়টা হচ্ছে যে আমি তো আগেও বলছি যে 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটা রয়ে গেছে, ঘুমন্ত বাঘ রয়ে গেছে। এখন যদি অন্য সরকার আসে ঠিকই আওয়ামী লীগ ধরা খাবে একটাই, অন্যটা এখন ডিজিটাল নিরাপত্তা আইন করে রাখছে, সিকিউরিটি অ্যাক্ট করে রাখছে না, এটাও মাসুল দিতে হবে।
তো এখন এখন ধরুন আপনি যদি যে বলছেন যে- সরকারে থাকে ওই মুহূর্তে মনে করে আমি সারা জীবনের জন্য আছি, জি, হ্যাঁ। আইন করে দলন করব। জি জি সুভাষ দা কি বলবেন আপনি? না না, আমি তো যে কথাগুলো বলছি যে জি। 10 ট্রাক অস্ত্র যখন ধরা পড়লো জি বিএনপি শাসন আমলে, কারণ জি। বেগম খালেদা জিয়ার মন্ত্রী দায়িত্ব ছিলেন ওই সার ফ্যাক্টরিতে, তা ওই জেটিতে যখন 10 ট্রাক অস্ত্র যখন নড়াচড়া করছে অস্ত্র ভর্তি, তখন আলাউদ্দিন আর হেলাউদ্দিন নামে দুইজন পুলিশ সার্জন ছিলেন, ওই right. রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা দায়িত্ব অনুভব করে তারা ধরেছিলেন বলে জনগণকে চাকরিচ্যুত। অবহিত করেছিল। এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, চাকরিচ্যুত গেছে। হয়েছে এবং তাদের জেল হয়েছে এবং জীবন অতিষ্ঠ করে দেওয়া হয়েছে। এইটি হচ্ছে বিএনপি। আর সেই বহুদলীয় গণতন্ত্র আজিজ ভাইয়ের মতো শিক্ষিত মানুষ ফিরিয়ে আনতে চায়। যে বাসি ভেঙে গেছে তাকে কেন গাইতে বলছেন? আওয়ামী লীগ তো দেশে রাজনীতি রাখছিল না, এই তো রাজনীতি তো রাখছিল না। এবং এই যে কনভেনশন মুসলিম লীগের পরিণতি বিএনপি যে বরণ করবে, এটা তো ভালো কথা, সুখবর। তাহলে এটা সুখবর। তাহলে আওয়ামী লীগের নেতারা এবং আপনারা খালি বিএনপি করেন, এটা কনভেনশন আওয়ামী লীগ বিএনপি হয়ে যেতে দেন, মুসলিম লীগ হয়ে যেতে দেন। আপনি তার নাতির বয়সী একজন কিংবা ছেলের বয়সী, আপনার সঞ্চালনের না, একটা ছেলের অনুষ্ঠান বয়স, ছেলের বয়স, দেখছেন নাতি না। গণতন্ত্রের কি নমুনা। আচ্ছা, এবার আমি একটু কথাই বলতে দেবে না এবং আচ্ছা, এইভাবে কথা বলতে না দিলে। না, আর শোনেন, রাজনীতি করতে গেলে মানুষের সংযোগ থাকতে হয়, কর্মী থাকতে হয়, জনসম্পৃক্তি এত সহজ ব্যাপার না। আমি যেটা বলতে চাই, জি। আজিজ ভাই বারবার বলতেছে, ষড়যন্ত্র করে রাজনীতি আজিজ বাংলাদেশে। ভাই বারবার কিন্তু একটা ভালো কথা বলতেছে যে ডিএপি অ্যাক্ট থাকা উচিত না বা ইত্যাদি, কিন্তু এই যাদের পক্ষে আজিজ ভাই মানে বলতেছে, সে বিএনপি একবারও বলছে যে এই একটা বাতিল করো, আমরা ভুল করছি, বলছে একবারও? এই দেশে কি কেউ বলে যে না, ভুল সেটাই করেছি? না, আওয়ামী লীগ আমি জোর শেষ করে করি। করে ঘুরে ঘুরে ভাই, আপনার সিকিউরিটি সঙ্গে কথা করতেছে, বলি না। বাতিল করছে। এই যে কাজল ভাই বলুন। ৭৪-এর বিশেষ ক্ষমতায় আওয়ামী লীগের পরে তো বিএনপি ক্ষমতায় আসছে একাধিকবার, এরশাদ আসছে, কেউ বাতিল করছে? ইস্তেমালটা সবাই করে, ঠিক আছে, সেইটা দোষ হয় না। এখন স্পেশাল ডিএমপি অ্যাক্ট আওয়ামী লীগ ব্যবহার করছে, এটা দোষ হয়ে গেছে। কিন্তু বিএনপি কিন্তু এখন পর্যন্ত আজিজ ভাই যেরকম বারবার বলতেছে মাদাল্লার সঙ্গে এই সেই, তার মানে যাদের জন্য বলতেছে তারা কিন্তু একবারও বলে নাই যে আমরা এটা ভুল করছি, এটা বাদ খান মোহাম্মদ রোমেল, মানে ওইটা না দাদা, যেই দলের প্রতিষ্ঠাতার হত্যার বিচার সেই দল চায়নি কখনো। ওইটা না। সেই দল গণতন্ত্রের কথা বলবে। ৭১ জামাত কিন্তু আজ পর্যন্ত বলে নাই যে আমরা স্বাধীনতার বিরোধিতা করে ভুল করছি। একইভাবে বিএনপি ডিএমপি একটার ভুলও বলে না, ২১শে আগস্ট নিয়েও কিন্তু দুঃখ প্রকাশ করে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝছেন? খালি আজিজ ভাই বলতেছে আমিও স্পিরিটের সঙ্গে একমত যে এই এক বাতিল হওয়া উচিত, তো যারা করছে এবং যারা সাফারার তারা কিন্তু একবারও বলে নাই যে এই একটা ঠিক না, আমরা এটা ভুল করছি, আমরা এটা আচ্ছা জানে ভাই, গত ২১শে আগস্টের বিএনপির মহাসচিবের বক্তব্য আর ২০০৪ সালে ২১শে আগস্টের বিএনপির নেতাদের বক্তব্য, খন্দকার মোশাররফের বক্তব্য, অমুকের বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন? একই কথা, একই কথা। জি। কাজে দুঃখ প্রকাশ করে না, জামাতও করে না, বিএনপিও করতেছে না। আমার কথা হচ্ছে যে এই যে বিতর্ক এই দেশ থাকলে এবং এই রাজনৈতিক দলগুলো থাকলে এই বিতর্ক থেকে যাবে, এই দেশে শান্তি আসবে না। সুতরাং আমি আগেও বলেছি, এখনো বলতেছি, অশান্তিটা কোথায়? ওই আপনার ম্যান্ডেলার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে যার যে দোষ, সবাই দুই পার্টি সব পার্টি করছে, এইটা দোষ স্বীকার করে একটা জায়গায় দেশে কনসেনসাস আনতে হবে। হ্যাঁ, আপনি এত দোষ দেখছেন কোথায় যে একদম কি বলে আছে, আছে। নেলসন ম্যান্ডেলার মতো আচ্ছা, আচ্ছা, দোষ আছে, দোষ আছে, দোষ আছে, ২১শে আগস্ট আছে, এগুলো দোষ আছে না? আছে, আছে, দোষ আছে। দোষ বলবো তারা যারা গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র ২১শে শেষ আগস্ট কথা, আছে, ২৫শে ১৫ই জানুয়ারি, আগস্ট আছে। ২৫শে জানুয়ারি একটা আচ্ছা, করে আপনাকে যখন সময় দেয় আপনি কথা বলেন না, অন্য কেউ বললে তখন আপনার কথা আমি মনে তো পড়ে। একা, আপনার তো দুইজন, আপনার দুইজন কথা এমপিকে শুনুন, আমি তো একা। আমার সময় না, তাদের দুজনকে সমান, দুইজনকে ৫ মিনিট দেন, আমাকে 5 মিনিট দেন, তাহলে বলি না, আপনার দুই দুইজন বলে 10 মিনিট আর আমি বলি 5 মিনিট, আপনি তাহলে হলো বলেন কি? না, শেষ করে দেন, আমি তো আপনার থেকে নেই, তার কিন্তু আপনি তো শেষ কেন নেবেন? তার কিন্তু মতলব খারাপ, মানে যতটা কন্টেন্ট ভরে দিয়ে কথাবার্তা উল্টা পাল্টা না, বলে উনি- এটাকে হ্যাঁ, সময় এটাই নষ্ট ওনার করা যায়, সবসময়। সেই মতলব। যারা ২১শে আগস্টে গ্রেনেড হামলা ঘটিয়েছে, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে প্রশ্রয় দিয়েছে, তাদেরকে বাঁচিয়েছে, ইন্ডিয়ানিটি আইন প্রণয়ন করেছে, তাদের মুখে গণতন্ত্র শুনতে হবে এবং তারা বলবে গণতন্ত্র করবে আর মানুষ সেটা মেনে নেবে।
এটা তাদের পরিণতি ভোগ করতে হচ্ছে এবং এই পরিণতি ভোগ তাদের করতে না হবে। তাহলে ঠিক আছে, এবং- পার্লামেন্ট তো এবং হয়েছে, এই যে পার্লামেন্ট ওই নেলদুপ্তদের মতো আইন করে আইন করে এই দেশের 60% লোককে অবৈধ ঘোষণা করে দেন। শেষ করবেন সে দাদা। কতটা না, কতটা আপনি তো ঘোষণা করে নিজের দেন। সম বলেন, কতটা- অন্য সম যে বলেন, আপনি সেটা দেখছেন- হলো সমস্যা। আপনি দেখছেন আমাকে শেষ করতে কতটা দিন। মতলব কাজ বুঝতে পারছেন আজিজ ভাই? তিনজন আজিজ ভাই ধন্যবাদ, সবাইকে প্রবলেম ধন্যবাদ জানিয়ে শেষ করছি content আজকের বাড়া সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে, 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।